সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1 গণিত মডেল প্রশ্ন, সেরা প্রস্তুতি নাম্বার 1, সপ্তম শ্রেণী ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আসলে মানসম্মত যে কোনো একটা স্কুলের প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখো তাহলেই কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল বলো আর তোমরা কোন পর্যায়ে আছো সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর বছরের শুরুতেই আমি তোমাদের ভিডিওগুলি দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা যে কোনো একটা প্রশ্ন যদি ভালোভাবে দেখো তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে না এইভাবে প্রশ্ন হবে। তারপরে যে চ্যাপ্টারগুলি তুমি পড়বে তখন কিন্তু মনে পড়ে যাবে যে না এই প্রশ্নগুলি আসছিল, এই প্রশ্ন ইম্পর্ট্যান্ট। আবার একটু ভালো করে যদি লক্ষ্য করো, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট করেছে তারা বইয়ের পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করা থেকে শুরু করে একাধিক প্রশ্ন তারা সলভ করে একটা কনফিডেন্স লেভেল গ্রো করেছে। যাই হোক, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলের একটাই বার্তা দেবো যে দেখা গেছে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এখানে প্রথমেই দেখো ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট দেওয়া আছে, ফুল মার্ক 30, সময় থাকবে 1 ঘন্টা, সাবজেক্ট ম্যাথমেটিক্স, আর প্রশ্ন নম্বর 1। তাহলে আমরা এই প্রশ্নটা এখন 1, 2, 3, 4 এরকম 4টা পার্টে প্রশ্নটা আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট? তাই 2.25 টাকা 9 টাকার 2.25 ডিভাইডেড 9 ইন্টু 100। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে এই দশমিকটা তুলে দিই, এখানে কিন্তু দুটো শূন্য দিতে পারি। তাহলে এটা কাটলে এখানে 9 থাকে, 9 25-এ 225, তাইলে 25%, উত্তর হবে 25%। তাইলে আমার এই নম্বরটা উত্তর হবে। এরপর আমরা যাবো 2 নম্বরের প্রশ্ন, ফাঁকা ঘর পূরণ করো। এমন একটা ফাঁকা গুণ -1 যোগ 9 সমান কত হবে? তাহলে এই ঘরটায় কত বসবে? তাহলে ফাঁকা গুণ -1 যোগ 9 ইকুয়াল 0। তাহলে এখানে মাইনাস ফাঁকা সমান কি হবে? এক পাশে যদি নিয়ে নেই তাহলে -9, অর্থাৎ ফাঁকা সমান 9। অত কিছু ডিটেলস আমার দরকার নাই। 9-এর সাথে যদি আমরা কি করি -1 গুণ করি তাহলে -9 হবে, -9 + 9 ইকুয়াল 0 হবে। কাজেই উত্তরটা হবে 9। পরের প্রশ্ন কি আছে? তোমার 6 সমস্ত 7, 6-এর পাওয়ার 7-এর ঘাত ও নিধান লেখো। তাহলে ঘাত হচ্ছে 6, অর্থাৎ বেস যেটা সেটাকে বলে ঘাত। আর সূচক এখানে ইন্ডেক্স বা নিদান যেটাই বলো সেটা হচ্ছে 7, বা আমি আলাদা করে যদি নিদান বা ঘাত হচ্ছে 6, নিধান বা সূচক সেটা হচ্ছে 7। ঠিক আছে, অর্থাৎ 6 সংখ্যাটিকে 7 বার গুণ করা হয়েছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 4 নম্বর, 16 গুণ 2-এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাই 16কে 2-এর পাওয়ার অর্থাৎ 2 4 বার গুণ করলে 16 হয়। তাহলে 16 গুণ 3টা 16 আছে, তাই 2-এর পাওয়ার 4 গুণ পাওয়ার 4 গুণ পাওয়ার 4, তাই 3টা 4 যোগ করলে হয় 3 4-এ 12, অর্থাৎ 2-এর পাওয়ার 12 হবে উত্তর। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন যাব, অনুপাতটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাই 15 PQ ডিভাইডেড 21 অনুপাত যদি হয় আমরা ডিভাইডেড লিখতে পারি। তাহলে কিউ কাটা যাবে, 3 দ্বারা ভাগ করলে 3 7 21, 3 দ্বারা ভাগ করলে 3 5 15, অর্থাৎ 5P অনুপাত 7, 5P অনুপাত 7 হবে উত্তর। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন যাব। সঠিক উত্তরটি নির্বাচন করো। XYZ ক্রমিক সমানুপাতি হলো, তাহলে কোনটা সঠিক? X অনুপাত Y, যেহেতু ক্রমিক সমানুপাতি, আবার Y আর Y আমরা ডাবল অনুপাত দেবো Y অনুপাত Z। ঠিক আছে, Y অনুপাত Z, তাহলে X/Y, X/Y হবে এখানে, X/Y ইকুয়াল Y/Z। আমরা যদি দেখি এই যে তাহলে Y স্কোয়ার, কারণ এটাকে যদি আমি একটু দেখাই দিই, X/Y সমান Y/Z। তাহলে Y গুণ Y যদি আর গুণন বা কোনাকুনি গুণ করি তাহলে XZ আর Y স্কোয়ার সমান XZ। ঠিক আছে, এরপরের প্রশ্ন তোমার 7 নম্বরের প্রশ্ন, 5 - Z 6x² y² প্লাস 6xy বহুপদের x² সহগ। তো আমার x² কিন্তু এইটা আছে, এর পাশে কত আছে? -6, আর y², অর্থাৎ তাহলে x² সহগ হবে -6y²।
এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে তোমার 8 নম্বর, পাশের চিত্রে বিএসি কোণ অনুপাত এবিসি কোণ কত? চিত্রে বিএসি কোণ এবিসি কোণের অনুপাত ত্রিভুজে এ কোণ সমান 50 ডিগ্রি, বিসি কোণ সমান 60 ডিগ্রি। এই দুটো দেওয়া আছে, তাহলে বি কোণ হবে, কিন্তু আমরা জানি তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 50 আর 60 বাদ দিলে 70 থাকে, তাহলে বিএসি কোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে তোমার দেওয়াই আছে এটা 50 ডিগ্রি, এবং এবিসি কোণ যেটা বের করলাম 70 ডিগ্রি। তাহলে 50-50-এর 50 আর 70-এর মধ্যে 0-0 কেটে গেলে 5:7 হবে। এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 6 কিলোগ্রাম স্টিল শিট তৈরি করতে লাগে 720 গ্রাম ক্রোমিয়াম, এবং 11 কিলোগ্রাম স্টিলের শিট তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে? তো 6 কিলোগ্রাম স্টিল শিট তৈরি করতে লাগে 720 গ্রাম ক্রোমিয়াম গ্রাম। 1 কিলোগ্রাম স্টিল শিট তৈরি করতে ভাগ করতে হবে, তাহলে 720-কে 6 দিয়ে ভাগ করলে 6-12-72, একটা শূন্য থাকবে, অর্থাৎ 120 গ্রাম। আবার 11 গ্রাম স্টিল শিট তৈরি করতে লাগবে 11 গুণ 120, অর্থাৎ 1320 গ্রাম। উত্তর হবে 1320 গ্রাম, 2 নম্বরের প্রশ্ন। এরপরে চলে যাব 2 নম্বর। তোমার শ্রেণীতে 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীর মোট ছাত্রছাত্রী ছিল 60 জন, তাহলে কতজন ছাত্রী উপস্থিত হয়েছে? তাহলে অনুপস্থিত 30%, উপস্থিত 100% থেকে 30% বাদ দেবো, 70%, তো উপস্থিত ছাত্র হবে 70 এর মানে 70% অফ 60, তাহলে কি হবে 70 ডিভাইডেড 100 ইন্টু 60, 0-0 কেটে দেবো, 0-0 কেটে দেবো, 6-7-42, অর্থাৎ 42 জন ছাত্র উপস্থিত ছিল। এরপরের প্রশ্ন তোমার গিয়ে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় তোমার 10টি প্রশ্ন হয়েছিল। পরীক্ষায় প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর পাবে। মিলন 6টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, বাকি 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। মিলন কত নম্বর পেয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর 6টি, তাহলে প্রাপ্ত নম্বর 5-6-30, যেহেতু প্রতিটা প্রশ্নে 5 মার্ক, তাহলে ভুল উত্তর 4টি, তাহলে প্রতিটায় 2 মার্ক কাটা, তাই 4 গুণ 2 8 মার্ক, অর্থাৎ 30 থেকে 8 তার কাটা যাবে, তাহলে 22 নম্বর হবে উত্তর। এরপরে নিচের অনুপাতগুলো মিশ্র অনুপাত নির্ণয় করে মিশ্র অনুপাতটি গুণ অনুপাত, লঘু অনুপাত বা সমানুপাত তা লেখো। তাহলে এখানে দেখো 8:6, এই যে আমি যদি এখানে বড় করে দেই, আবার 3:6, তারপরে 26:13, অর্থাৎ এখানে কি হচ্ছে 3টা অনুপাত আছে, তাই ইন্টার অনুপাতের প্রথম পদ হচ্ছে 8, তারপরে 3 এবং 26, এগুলি সব গুণ হবে। 8, 3, 26 এগুলি গুণ করলাম, প্রথমে রাখলাম অনুপাত, আবার বাকি যেটা আছে 6 × 6 × 13, তাহলে এই 3-8 24, 24 26 গুণ করলে 624 হয়, আবার 6 গুণ 6 6 6 36, 13 গুণ করলে 468। তো এটাকে যদি আমরা আরও কাটাকাটি করে ছোট করি, অর্থাৎ 624 উপরে থাকবে আর নিচে 468, ঠিক আছে, 468, তাহলে এটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 4:3 আসবে। তারপরের প্রশ্ন, 3টি ক্রমিক সমানুপাতি রয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতটি কত? মধ্য সংখ্যার বর্গ আমরা একটা সূত্র জানি, প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা, তা প্রথম সংখ্যা 4, তৃতীয় সংখ্যা 4.5, তাহলে মধ্য সংখ্যার বর্গ সমান হবে 4 × 4.5, গুণ করলে 18 হয়। তো মধ্য সংখ্যার পাবো সরাসরি এটাকে বর্গমূল করলে, তো বর্গমূল মানে 9 × 2, 9-এর বর্গমূল 3 আর 2-এর বর্গমূল √2, 3√2, উত্তর হবে 3√2। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 6 নম্বর। একটি মালা, একটি বাগানে তোমার 45টি জবা ফুল, 60টি গোলাপ ফুল আছে, আরও 5টি জবা ফুল যোগ করা হলো, জবা ফুল ও গোলাপ ফুলের অনুপাত কত? তাই নতুন জবা ফুল হবে 45 যোগ 5 সমান 50, আর গোলাপ ফুল 60, তাহলে 50:60, 0-0 চলে গেলে 5:6 হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বরের এক প্রশ্ন। 3 নম্বরে একে হচ্ছে মান নির্ণয় করো। তাহলে এখানে 10 কিউব ইন্টু 10⁴ কিউব, 10⁴, আবার 2⁵, 5⁴। তাহলে আমরা যদি এটাকে উপরের যেটা আছে 10 কিউব আর 10⁴, এই দুটো যোগ করে দেই 10⁷ হবে, অর্থাৎ উপরে লিখতে পারি 10⁷, 2⁵ আর 5⁴, তাই 2 × 5, 2 × 5⁴, আর একটা 2 এক্সট্রা থেকে যায়, তাহলে 10⁴। আমরা অনেকভাবে এটা করতে পারি। তাহলে এই জিনিসটা, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 10⁷ ডিভাইডেড 2 × 10⁴, তো এর সাথে 10⁴, 10⁴,
সেভেনের সাথে যদি কাটাকাটি করি 10⁻³ থেকে যাবে, আর নিচে 10⁻³ মানে 1000, 1000-এর অর্ধেক হবে 500, উত্তর 500। এরপরে যে অথবা যে প্রশ্ন যে 2³ 3⁹, হ্যাঁ, তাহলে এখানে প্রথমে 6³ ভেঙে যদি লিখি 6³ 2 × 3⁻, অর্থাৎ 2³ 3⁻3। তারপরে উপর নিচে আমরা টোটালটার মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসিয়ে দিলে এই 2³ কাটা যাবে, 3⁶ আর 3⁶ যদি আমি এই 3⁶ আর 3 মিলে 9 হয়, অর্থাৎ সম্পূর্ণটাই কাটা যাবে, অর্থাৎ উত্তর হবে 1। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 3x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই 4x + 1 × 3x গুণ করলে হবে 3×4 = 12x² + 3x, অর্থাৎ 12x² + 3x বর্গমিটার। পরের প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গমিটার এবং দৈর্ঘ্য 4x² মিটার। প্রস্থ কত? তা আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাই এখানে ক্ষেত্রফল আছে 8x² / 4x, যদি কাটাকাটি করি একটা x এর সাথে এই দুটো x এর একটা চলে যায়, 4 × 2 = 8, অর্থাৎ 2x থাকবে উত্তর। হ্যাঁ, তাহলে এর প্রস্থ হবে 2x মিটার। পরের প্রশ্ন -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 13 হবে? তাহলে আমরা -8 এটার সাথে এই বাকিটা যোগ করে দিলাম, সমজাতীয় পদগুলো যদি যোগ করি তো এখানে 8টা x² আছে আর -14, অর্থাৎ দুটো যদি হয় -22 22x², আবার 8x আর 11 এই দুটো যদি যোগ করি 8x আর 11 মানে 19x, আবার 1 থেকে -3 গেলে -2 থাকে। তাহলে এখন সামগ্রিক উত্তর হবে কত? -22x² + 9x - 2। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। পরে সরল করো 2x - 6x × 5 - 8x - 3y। হ্যাঁ, তাহলে এটা যদি করি এই 6x দ্বারা গুণ করি, তাহলে 6 এর সাথে 5 যদি গুণ করি 5 × 6 = 30x, এই 30x, তারপরে 6x এর সাথে 8x 6 = 48x², এই যে 48x², তারপরে 6 এর সাথে 3 318xy, এই 18xy। এরপর 2x এক্সট্রা আছে প্রথমে, তাহলে -2x মাইনাস এটা লিখে নিলাম, তাহলে এই মাইনাসটা 3x হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই 48x², এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এখানে 30x থেকে 2x থেকে 30x গেলে -28x, এটা এখানে লিখলাম 18xy, তারপরে 48x², এভাবে তোমরা করে ফেলবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার কত? 4 নম্বরের প্রশ্ন। স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। একটি সরলরেখা আঁকো এবং একটি বিন্দু বি নাও। এই যে একটা বিন্দু বি নিলাম, তারপরে বি বিন্দুতে স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমি তোমাদের যদি দেখাই এরকম একটা ধরো বি বিন্দু, এখন 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকে? এরকম এই চাপ সেম রেখে এর উপরে এরকম একটা চাপ দিবে, সেটা 60 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এতটুকু 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রির পরে এখানে কি করব? বি বিন্দুতে স্কেল ও কম্পাসের সাহায্যে 60, আবার একই বিন্দুতে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কীভাবে করে? এখান থেকে চাপ যেটা এটার হবে, তারপর সেই সমপরিমাণ চাপ এখানে নিতে হবে, এই যে এটা নেওয়া হয়েছে, তারপরে এইখানে আর এইখানে কম্পাস বসিয়ে দুই দিকে চাপ নিলে দেখা যাচ্ছে পরস্পর যে বিন্দুতে ছেদ করবে এটা যোগ করলেই 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখন এই যে এটার এর মাঝখানের যে বিন্দুটা, এই দুইটা সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ কম্পাসটা একবার এখানে বসাতে হবে, এখানে বসিয়ে এদিকে দুটো সমপরিমাণ চাপ দিতে হবে, তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলে এইটাই হবে তোমার 75 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলে যাবো পরবর্তী স্কেল কম্পাসের যে 15 ডিগ্রি কোণ অঙ্কন 90 ডিগ্রি কোণ অঙ্কন করে, স্কেল কম্পাসের যে 90 ডিগ্রি কোণ। তাহলে একটি সরলরেখা এবি আঁকো এবং এর উপরে পি একটি বিন্দু নয়, যে পি একটি বিন্দু, পি কে কেন্দ্র করে সমান ব্যাসার্ধ রেখা এবি বিন্দুর দুই দিকে সি ও ডি বিন্দু, অর্থাৎ আমি যদি এটাকে বলি সি, এটাকে বলি ডি বিন্দু, তাদের ছেদ বিন্দু। এরপরে সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এইটা আর এইটাকে কেন্দ্র করে, এভাবেও করতে পারি, অথবা যে এখানে আর এখানে আমি যদি বলি এইটা সি, এইটা ডি, ঠিক আছে, ওটা বাদ দিয়ে এটাকে করলাম, তাহলে সি আর ডি এখানে তোমার কম্পাস রেখে সমপরিমাণ চাপ এই দুই দিক দিয়ে অঙ্কন করলে তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন ই আর পি যোগ করে বর্ধিত করি, তাহলে তারা ইপি হচ্ছে কি পি আর ই যোগ করলে দেখা যাচ্ছে এটাই কিন্তু একটা সমকোণী, যে সমকোণ 90 ডিগ্রি হবে, এ পি ই কোণ, এ পিই কোণ যেটাই বলে, এটা 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন হচ্ছে কি
স্কেল ও কম্পাসে যে 15 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে স্কেল ও কম্পাসে যে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। অর্থাৎ আমি তোমাকে আবার যদি দেখাই, এরকম করে এই চাপ নিবে, সেই চাপের কম্পাস কি নড়াবে না, এখান থেকে সমপরিমাণ চাপ নিলে, অর্থাৎ এই যে এটা যদি আমি যোগ করে দেখালাম না, এটা 60 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখন এইখানে শুধু কম্পাস নিলেই, অর্থাৎ আমি যদি একটু হালকা করে দেখাই, এটা যে যোগ করে দিলে এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। এখানে কম্পাস বসিয়ে সমপরিমাণ চাপ নিলে, আবার এখানে কম্পাস বসিয়ে পরপর যে বিন্দুতে ছেদ করবে ওইখান থেকে টেনে আনলে ওইটা হবে 30 ডিগ্রি, যেটা এখানে এই 30 ডিগ্রি দেখা যাচ্ছে, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আবার এখানে আর এখানে কম্পাস বসালে দুই দিকে একটা বিন্দু আসবে, সেই বিন্দুটা যোগ করে দিলেই সেটা হয়ে যাবে তোমার 15 ডিগ্রি, অর্থাৎ দুইবার সমদ্বিখণ্ডিত করতে হবে, তাইলেই সেটা 15 ডিগ্রি, অর্থাৎ এবিসি কোণ হচ্ছে 15 ডিগ্রি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ এখান থেকে বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।